স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে জি স্ক্রিনে। স্যার। ওকে, একটু রেসপন্স করিও হ্যাঁ মাঝে মধ্যে। ওকে, আমরা প্রাইম ভার্টিক্যাল পর্যন্ত এক্সপ্লেন করেছিলাম তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এরপর আসে ল্যাটিটিউড। ল্যাটিটিউড থেকে আমরা শুরু করি, যেটাকে আমরা টিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা এই টার্মটা অনেকেই শুনেছি তাই না? ল্যাটিটিউড, লংজিটিউড, এই টার্মগুলো আমরা অনেকেই শুনেছি। এগুলো বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার যেগুলোর সবচেয়ে বেশি ইউজ হয়। তো ল্যাটিটিউডের ক্ষেত্রে বলা হচ্ছে কি, ইট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসটেন্স অফ এনি প্লেস অন দ্য আর্থ সারফেস। এই টার্মটা বেসিক্যালি আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, নট দ্য সেলেস্টিয়াল স্ফিয়ার। এই টার্মটা আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স আর্থের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। It is the angular distance of any place on the earth's surface north or south of the equator. যে আর্থ সারফেসের উপর যে কোন একটা প্লেস বা যে কোন একটা পয়েন্ট বা পয়েন্ট অফ অবজারভেশন যেটা, তো এই পয়েন্টটা বা পয়েন্ট অফ অবজারভেশনটা বা প্লেসটা আর্থ সারফেসের উপর যে কোন একটা জায়গায় থাকতে পারে। তো সেই প্লেসকে যদি আমরা ডিফাইন করতে চাই কার রেসপেক্টে, ইকুয়েটরের রেসপেক্টে, তাহলে প্লেসটা আইদার ইকুয়েটরের সাথে ইকুয়েটরের রেসপেক্টে না হয় নর্থ পোলের দিকে থাকবে আর না হয় সাউথ পোলের দিকে থাকবে। তাহলে আমরা যদি জাস্ট স্পেয়ারটাকে যদি আমরা ইকুয়েটর দিয়ে কাট করি, ইকুয়েটর তো আসলে কিছুই না, যে নর্থ পোল সাউথ পোলের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে গ্রেট সার্কেলটা যায় সেটাই হচ্ছে আমার ইকুয়েটর। তাহলে বলা হচ্ছে কি, এই আর্থের মধ্যে ইকুয়েটরের উপরে বা নিচে, দ্যাট মিন্স ইকুয়েটরের নর্থ পোলের দিকে অথবা ইকুয়েটর থেকে সাউথ পোলের দিকে যে জায়গাতেই প্লেসটা থাকুক না কেন, তাইলে সেই প্লেসকে আমরা এই ল্যাটিটিউডের মাধ্যমে আমরা লোকেট করতে পারি। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, এন্ড তাইলে বলা হচ্ছে কি, প্লেসটা যদি ইকুয়েটরের সাথে নর্থ পোল বরাবর বা সাউথ পোল বরাবর, দ্যাট মিন্স নর্থ জোন অথবা সাউথ জোনে যদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা মেজারমেন্ট পাই, অ্যাঙ্গুলার মেজারমেন্ট বা অ্যাঙ্গুলার ডিসটেন্স, সেটাকে আমরা ল্যাটিটিউড বলি। আমি সেটা ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করব বোঝার সুবিধার্থে। এন্ড ইজ মেজার্ড অন দা মেরিডিয়ান অফ দা প্লেস। এবং যে অ্যাঙ্গেলটা আমরা মেজার করব বা যে ডিসটেন্সটা আমরা মেজার করব, সেই ডিসটেন্সটা বেসিক্যালি ওই প্লেসের মেরিডিয়ানের উপর থাকবে। ওই আর্কটা, আর্ক মিন্স ওই যে কার্ভ ডিসটেন্সটা ওই প্লেসের, দ্যাট মিন্স প্লেস অফ অবজারভেশনের মেরিডিয়ান বরাবর থাকবে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু ডায়াগ্রামের সাথে চেক করার চেষ্টা করব আমরা, তাইলে আমরা ডেফিনেশনটা বুঝতে পারবো। ইট ইজ মার্কড পজিটিভ অর নেগেটিভ, দ্যাট ইজ নর্থ অর সাউথ, দ্যাট মিন্স যদি প্লেসটা ইকুয়েটরের নর্থে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাটিটিউডটাকে পজিটিভ ধরবো, আর যদি প্লেসটা ইকুয়েটরের সাউথে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই প্লেসের ল্যাটিটিউডটাকে নেগেটিভ ধরবো। অ্যাকর্ডিং as the place is north or south of the equator, it can also be defined as the angle between the celestial equator and the zenith. তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি অল্টারনেটিভলি আরেকটা ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সেলেস্টিয়াল ইকুয়েটর এন্ড দ্য জেনিথ। তাহলে আমরা এই ডেফিনেশনগুলা একটু ক্রস চেক করার চেষ্টা করি ডায়াগ্রাম থেকে। আমরা একটা ডায়াগ্রামের হেল্প নিই, দেখি ল্যাটিটিউড। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? আমরা একটা স্পেয়ারকে, দ্যাট মিন্স আর্থকে আমরা জাস্ট দুই টুকরা করলাম। ডায়াগ্রামটা বোঝা জি যাচ্ছে? স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, জাস্ট আমরা একটা আপেলকে দুই টুকরা করলাম। তাহলে করার পর দেখো একটা একটা পার্টের আমরা যদি ইনার সারফেসে খেয়াল করি, ইনার সারফেস মিন্স এই সার্কেলটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা রেড কালার দিয়ে যে জোনটা দেখতে পাচ্ছি বা যে সার্কেলটা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে তোমার ইনার পার্ট। আর্থের সেন্টার বরাবর একটা আমরা গ্রেড সার্কেল নিলাম ভার্টিক্যাল সেকশন বরাবর, দ্যাট মিন্স নর্থ পোল সাউথ পোল বরাবর। তাইলে যেখানে 90 ডিগ্রি, এই পয়েন্টটা হচ্ছে নর্থ পোল,
আর এদিক বরাবর যেটা 90 ডিগ্রি সেটা হচ্ছে সাউথ পোল। তাহলে এটা কিন্তু একটা টেরেস্ট্রিয়াল স্ফিয়ার, দ্যাট মিন্স আর্থ। এবং তাইলে নর্থ পোল সাউথ পোল যেহেতু জানি, তাইলে ইকুয়েটরটা কোন দিকে থাকবে? ইকুয়েটরটা এই নর্থ পোল সাউথ পোল লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। দ্যাট মিন্স এই যে 0 বরাবর 0 ডিগ্রি বরাবর যে সার্কেলটা, সেটাই হচ্ছে আমার ইকুয়েটর। এটা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার, ক্লিয়ার জি স্যার স্যার বুঝতে পারছি স্যার। ইকুয়েটরের পজিশন হচ্ছে কি নর্থ পোল সাউথ পোল, এই দুইটা পোলকে কানেক্ট করে যে লাইন, সেই লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশনে, এবং সেটা সেন্টার বরাবর থাকবে আর কি। এটা আমরা আগেই ডেফিনেশনে ক্লিয়ার করেছিলাম। তাহলে দেখো ইকুয়েটর যে বরাবর থাকতেছে, যে প্লেন বরাবর, সেটা হচ্ছে আমরা 0 0 দিয়ে মার্ক করলাম। আর নর্থ পোলকে 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি, সাউথ পোলকে নেগেটিভ 90 ডিগ্রি দিয়ে আমরা মার্ক করলাম। এবার আমরা যে কোনো প্লেস নিই না কেন, ধরো উপরটা তো আর্থ সারফেস, আর্থ সারফেসের ধরো এই পয়েন্টে আমি একটা পয়েন্ট অফ অবজারভেশন নিলাম, বা এটা হচ্ছে আর্থ সারফেসের উপর যে কোনো একটা প্লেস, এটা একটা আমি প্লেস নিলাম, এটা ডেফিনেটলি আর্থ সারফেসের উপর। তাইলে এখন যেটা করতে হবে, ল্যাটিটিউডকে ডিফাইন করতে হবে। তাহলে ল্যাটিটিউডকে যদি ডিফাইন করতে হয়, বলা হচ্ছে কি এটা একটা অ্যাঙ্গুলার ডিসটেন্স কার কার মধ্যে? ইকুয়েটর এবং ওই প্লেসের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, ইকুয়েটর এবং ওই প্লেসের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ক্লিয়ারলি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি স্যার। হ্যাঁ, 30 ডিগ্রি। তাইলে এই অ্যাঙ্গেলটা আমরা আসলে কার কার মধ্যে পাচ্ছি? দ্যাট মিন্স ইকুয়েটরের সাথে ওই প্লেস অফ অবজারভেশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউড। তাইলে ল্যাটিটিউডের রেঞ্জটা কতটুকু হইতে পারে বলতে পারবা? কি 0 to 90, নাকি 0 to 180, নাকি 0 to 350? প্লাস 90 থেকে মাইনাস 90। প্লাস 90 থেকে মাইনাস 90 না বলে আমি কিন্তু অপশন দিয়েছি তোমাকে। একটা স্যার হচ্ছে 0 থেকে 90 0 to 90 স্যার। হ্যাঁ, 0 to 90 ডেফিনেটলি। এটা বোঝা গেছে কিনা যে 0 to 90 কেন? মানে ওই যে, আচ্ছা হ্যাঁ জি স্যার, বুঝা গেছে। স্যার তাহলে 0 to 90 90 পাশে হয়ে গেলে যেদিকে যাব কিন্তু স্যার 90 বেশি গেলে স্যার স্যার, অপর দিক থেকে চলে আসে। এক্স্যাক্টলি। আপনার যদি আমি সাপোজ বলি যে নর্থ পোলে হচ্ছে যে কোনো একটা ডিগ্রি, তাহলে নর্থ পোল বললে আমার অফকোর্স উপরে ক্যালকুলেশন হবে, কিন্তু উপরেও তো স্যার দেখা যাইতেছে যে ওই একটা লেফট সাইড থেকে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি যাচ্ছে, আর একটা হচ্ছে রাইট সাইড থেকে 0 থেকে 90 ডিগ্রি যাচ্ছে। এখন আমি কোনটা বুঝবো যে আসলে আর্থ সারফেসের এই পাশে না ওই পাশে? আচ্ছা, তোমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বুঝে থাকি তাহলে তুমি যেটা বলতে চাচ্ছ, জি স্যার, তাইলে প্লেসটা কি এই কোয়াড্রেন্টে নাকি এই কোয়াড্রেন্টে, তাই না? জি স্যার, এক্স্যাক্টলি জি স্যার, জি স্যার। স্যার, এটাই স্যার। ওকে, আচ্ছা দেখো এখানে আরেকটা অপশন আছে। যেমন ধরো এই আমরা হরাইজনের ক্ষেত্রে কিছু ডিরেকশন দেখেছিলাম, মনে পড়ে কিনা? হরাইজনে কিন্তু আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখেছিলাম, মনে আছে? জি স্যার দেখেছিলাম। জি স্যার, হরাইজনে আমরা যে চারটা দিক বলি, যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এগুলা হরাইজনের উপরও ডিফাইন করা যায়, আবার ইকুয়েটরের উপরও ডিফাইন করা যায়। ডেফিনেটলি চারটা দিক তো থাকবে যে কোনো একটা গ্রেড সার্কেলে। তো এখানে দেখো, এখানে তুমি যেটা বলতেছো, হ্যাঁ এটাকে এভাবেও বলা যায় যে আমার এই যে প্লেসটা 15 ডিগ্রি, আমরা যদি মোর স্পেসিফিক্যালি যদি এটাকে ডিফাইন করতে চাই, যদিও বা প্লেসটা এদিকেই হোক বা এদিকেই হোক, যেদিকে হোক না কেন, দুইটাই তো নর্থ পোল বরাবর, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি যে এই কোয়াড্রেন্টে নাকি ওই দিকের কোয়াড্রেন্টে, তাই না? তখন আমাকে সেটা বলে দিতে হয় এটা কি ইস্টওয়ার্ড নাকি ওয়েস্টওয়ার্ড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে জি স্যার, পারছি। বুঝতে পারছি। যদি এই ধরনের কনফিউশন অ্যারাইজ করে, তখন সেক্ষেত্রে মেনশন করে দিতে হয় যে প্লেসটা কি ইস্টওয়ার্ডে আছে নাকি ওয়েস্টওয়ার্ডে আছে, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে আসলে যে জিনিসটা আমাদের মেইনলি বুঝতে হবে বা জানা দরকার, সেটা হচ্ছে কি যে প্লেসটা ইস্টে বা ওয়েস্টে যেখানেই থাকুক না কেন, প্লেসটা আসলে কি নর্থে নাকি সাউথে আছে, কারণ এটা জানা দরকার। এই কারণে তার সাইনটা কি রকম হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, প্লাস মাইনাসের জন্য আর হ্যাঁ, কি, নট না সাউথ। এক্স্যাক্টলি। কারণ এই যে অ্যাঙ্গেলটা যেহেতু আমার সাইন দিয়ে কিন্তু আমরা কি করি, ইন্ডিকেট করি অ্যাঙ্গেলটাকে, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আমাদের প্রথমেই ডিফাইন করে দিতে হবে যে প্লেস অফ অবজারভেশনটা
ইকুয়েটরের সাথে নর্থে আছে নাকি সাউথে আছে। তাহলে যদি নর্থে থাকে তাহলে আমরা কি বলতে পারি, নর্থে থাকলে সেটা ডেফিনেটলি ধরো যে কোনো অ্যাঙ্গেলে হোক না কেন সেটার সাইন হবে তোমার পজিটিভ। আর যদি সেটা সাউথে থাকে তাহলে যে অ্যাঙ্গেলেই থাকুক না কেন সেই অ্যাঙ্গেলকে আমরা বলবো কত, সেই অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ হিসেবে ডিফাইন করব। এটা কি বোঝা গেছে প্রথমে? হ্যালো, জি স্যার। জি স্যার। এবার আসো এই যে যেমন ধরো এই পার্টিকুলার এই প্লেস অফ অবজারভেশনের জন্য যেটাকে আমরা বললাম কি লেটিটিউড হতে 30 ডিগ্রি নর্থ। আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি লেটিটিউডের যে অ্যাঙ্গুলার মেজারমেন্ট এটাকে ডিফাইন করতে হয় এভাবে যে প্রথমে অ্যাঙ্গেলের ভ্যালুটা দিতে হবে, এরপরে মেনশন করে দিতে হবে এটা নর্থে নাকি সাউথে। দ্যাট মিন্স তাহলে পার্টিকুলার এই প্লেসের জন্য তার লেটিটিউড হচ্ছে 30 ডিগ্রি নর্থ। বুঝা গেছে? জি স্যার, মানে 30 জি, এন স্যার। লিখলেই হবে, 30 হ্যাঁ ডিগ্রি 30 এন এন লিখলেই হবে। এক্স্যাক্টলি। তাইলে এবং এই ল্যাটিটিউডের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে 0 টু 90, ম্যাক্সিমাম হবে 0 টু 90। তাইলে দেখো আমরা ল্যাটিটিউডের পাশাপাশি আরেকটা টার্ম পাবো, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি আর কি, ল্যাটিটিউডের কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল। ল্যাটিটিউডের কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হচ্ছে কি যে পার্টিকুলার এই প্লেসের জন্য যদি ল্যাটিটিউড যদি 30 ডিগ্রি হয় তাইলে কো-ল্যাটিটিউড হবে কোনটা, এই অ্যাঙ্গেলটা। বুঝতে পারছি? 90 থেকে বিয়োগ হবে না স্যার? এক্স্যাক্টলি। তাহলে 90 থেকে যদি ল্যাটিটিউডটা বাদ দিই দ্যাট মিন্স 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা করলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই হচ্ছে আমার কো-ল্যাটিটিউড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। অর্থাৎ কো-ল্যাটিটিউড হচ্ছে কি ওই প্লেস এবং নিয়ারার যে পোল, সেটা নর্থ পোল বা সাউথ পোল যাই হোক না কেন, নিয়ারার যেটা পোল ওই পোল এবং ওই প্লেসের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কো-ল্যাটিটিউড। আর ল্যাটিটিউড হচ্ছে কি ইকুয়েটর এবং ওই প্লেসের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ল্যাটিটিউড। স্যার এখানে একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে হবে। বলো। সাপোজ আমাকে স্যার সারফেসের উপর যে কোনো একটা পয়েন্ট দিল, হুম। তো আমাকে হচ্ছে যে স্পেসিফিক পয়েন্টটা দিছে আমি হচ্ছে ঠিক ওই পয়েন্ট বরাবরই কি আমার আর্থ সারফেসটাকে হচ্ছে দুই ভাগ করব, দুই ভাগ করে হচ্ছে এই যে আপনি যে এরকম ফিগারটা আনলেন আর কিভাবে ক্যালকুলেশনটা করব। এটা আসলে কি তুমি যেভাবে বুঝতে পারো না কেন এখানে একটা ওয়েতে বুঝাই দেওয়া হয়েছে আর কি ব্যাপারটা। এটা বোঝানোর সুবিধার্থে এভাবে কেটে বোঝানো হচ্ছে আসলে। তুমি স্যার ওই পয়েন্টটা তো হ্যাঁ সার্কেলটা একটু মাথায় আনতে হবে কি, তাইলেই হবে। এক্স্যাক্টলি। কারণ যেহেতু ইকুয়েটরের সাথে আমি মেজার করতেছি তো আমার এখানে আচ্ছা আরেকটা জিনিস আমি মিস করেছি এখানে, সেটা হচ্ছে কি সব সময় এই যে আমরা অ্যাঙ্গেলগুলো নিচ্ছি তাই না, যে অ্যাঙ্গেলগুলো বলতেছি বা অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার, এই প্রত্যেকটা প্যারামিটারকে ডিফাইন করার জন্য দুইটা গ্রেড সার্কেল দরকার হবে, দুইটা গ্রেড সার্কেল। দুইটা গ্রেড সার্কেলের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে তোমার, সেটাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন প্যারামিটার দিয়ে ডিফাইন করব। যেমন ধরো ল্যাটিটিউডের ক্ষেত্রে দুইটা গ্রেড সার্কেল কোনটা কোনটা বলতে পারবা? জি স্যার, একটা তো যে নর্থ ও সাউথ পোল বরাবর, একটা গ্রেড আরেকটা সার্কেল হচ্ছে ইকুয়েটর। জি স্যার একটা একটা ইকুয়েটর, গ্রেড আরেকটা সার্কেল হচ্ছে ইকুয়েটর, আর একটা গ্রেড সার্কেল কোনটা? যে নিচে আরেকটা নাদির বরাবর, মানে নর্থ পোল আর সাউথ পোল। নর্থ পোল সাউথ পোল ওটাই গ্রেড সার্কেল। তাহলে তো মানে 90 স্যার ডিগ্রি হয়ে পয়েন্ট, গেল। মানে স্যার এক্স্যাক্টলি পয়েন্টটা যে এখানে আছে ওই পয়েন্ট বরাবর আর কি আমি গ্রেড সার্কেলটা কাটবো। হ্যাঁ এক্স্যাক্টলি। তাইলে গ্রেড সার্কেলটা পাস করবে হচ্ছে আমার এই আর্থের সেন্টার দিয়ে এবং ওই প্লেস অফ অবজারভেশন দিয়ে। বুঝছি কিনা? জি স্যার, জি স্যার। তাইলে দেখো আমি ল্যাটিটিউড যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা দুইটা গ্রেড সার্কেলের মধ্যে কিনা। জি স্যার। তো সেই কারণে আমি বলতেছি কি সবগুলো অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার আমরা যখন এক্সপ্লেইন করব বা বোঝানোর চেষ্টা করব তখন সবসময় আমরা এই জিনিসটা মাথায় আনার চেষ্টা করব যে এই অ্যাঙ্গেলটা আসলে কোন দুইটা গ্রেড সার্কেলের মধ্যে, এবং সব সময় অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটারগুলো দুইটা গ্রেড সার্কেলের মধ্যে আমরা সব সময় পাবো। আচ্ছা এখানে এই যে আরেকটা জিনিস বলি, আমরা যে অ্যাঙ্গেলটা নিচ্ছি
অ্যাঙ্গেলটা ইকুয়েটরের সাথে, আমরা যদি শুধুমাত্র এই ডায়াগ্রামের রেসপেক্টে যদি বলি, এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়েটরের সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তাই না? ইকুয়েটরের সাথে। আচ্ছা, মেজার করতেছি আমরা কোন বরাবর? আমরা এখন ডেফিনেশনে যাব। আমরা মেজার করতেছি, দ্যাট মিন্স আর্ক ডিসট্যান্স যেটা এ আর সি, আর্ক বা কার্ভ ডিসট্যান্স যেটা, সেটা হচ্ছে এটা না? জি স্যার, এটা বোঝা যাচ্ছে না? জি স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা যায়। এখন বলো যে এই যে ডিসটেন্সটা নিচ্ছি আমি, এই যে আর্ক ডিসটেন্সটা, এটা কার বরাবর? কার বরাবর মেজার করতেছি আমি? এটা তো স্যার ল্যাটিটিউড আর হচ্ছে আপনার মানে ইকুয়েটর যেটা আছে ওই দুইটা বরাবর আমি বুঝাইতে যাচ্ছি কি, এই আর্কটা কোন সার্কেলের উপর আছে, ওই সার্কেলের নামটা কি? গেট সার্কেল। গ্রেড, এটা তো গ্রেড সার্কেল তো আমরা কমনলি বলি যে ইকুয়েটরও তো একটা গ্রেড সার্কেল। তার মানে আমি কি শুধু এটাকে গ্রেড সার্কেল বলি? এটার তো একটা নাম আছে, ইকুয়েটর। তো সেই জন্য বলতেছি যে আর্ক ডিসটেন্সটা আমরা এখানে দেখাচ্ছি, এটা যে গ্রেড সার্কেলের উপর এই আর্কটা, সেই গ্রেড সার্কেলের একটা নাম আছে, সেটা কি? মেরিডিয়ান। আমরা কিন্তু ডেফিনেশনে দেখেছি, আমি আরেকটু রিপিট করি ডেফিনেশনটা, যে এখানে একটু খেয়াল করো, ইট ইজ মেজার্ড অন দা মেরিডিয়ান অফ দা প্লেস। তাহলে এই অ্যাঙ্গেলটা মেজার করা হয় কার উপর? কোন বরাবর? কি বরাবর মেজার করা হয়? মেরিডিয়ানের ওই প্লেসের মেরিডিয়ানের উপর। তাহলে প্লেসের মেরিডিয়ানটা বুঝছি কিনা? তাহলে এটাই যদি আমার প্লেস হয়, আমরা এই যে অবজারভার্স মেরিডিয়ান কিভাবে ডিফাইন করেছিলাম মনে আছে? বলো তো কেউ একজন। জি স্যার, 5টা পয়েন্ট থাকবে স্যার। হ্যাঁ, কি কি? এই একটা তো অবজারভার, তারপর জেনিথ, নর্থ পোল, সাউথ পোল। জেনিথ নাদির আর আর সাউথ পোল, নর্থ পোল। এক্স্যাক্টলি। তাহলে এবার দেখো যে ডেফিনিশনের সাথে আমার কথাটা মিলে কিনা, দ্যাট মিন্স ডায়াগ্রামটা মিলে কিনা। তাইলে যেমন ধরো এখানে যে আমি পয়েন্ট অফ অবজারভেশন বলতেছি, এটাই আমার হচ্ছে অবজারভার এখানেই আছে, এবং তার ইমিডিয়েট উপরে হচ্ছে আমার জেনিথ পয়েন্ট। দ্যাট মিন্স জেনিথ পয়েন্ট এবং অবজারভার দুইটা যদি আমি সেম পয়েন্টে ধরি, প্রজেক্টেড পয়েন্ট নেওয়ার পরে যদি সেম পয়েন্ট ধরি, তাহলে এটার অপোজিটে হচ্ছে নাদির পয়েন্ট, এবং আমরা কিন্তু নর্থ পোল সাউথ পোল কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স আমি প্রথমে যেটা রেড সার্কেল ড্র করেছিলাম, সেটাই হচ্ছে আমার অবজারভার্স মেরিডিয়ান। ঠিক আছে? এখন আমি যে ল্যাটিটিউড যে অ্যাঙ্গেলটা মেজার করতেছি, এই অ্যাঙ্গেলটা আসলে, দ্যাট মিন্স এই ডিসটেন্সটা আসলে ওই মেরিডিয়ানের উপরই, তাই না? জি স্যার, মেরিডিয়ান মানে ওই গ্রেট সার্কেল মেরিডিয়ান ওইটাই। ওকে, তাহলে এবার দেখো, এবার আমরা যদি ওই দুইটা গ্রেড সার্কেলকে যদি আমরা এভাবে ডিফাইন করি, এখানেও দেখো এই মেজারমেন্টের ক্ষেত্রে, তাহলে প্রথমে বললাম কি একটা গ্রেড সার্কেল হচ্ছে ইকুয়েটর, আর একটা গ্রেড সার্কেল হচ্ছে তোমার ওই যে ওই প্লেস অফ অবজারভেশন দিয়ে যাচ্ছে এবং সেন্টার দিয়ে যাচ্ছে, এবং মেজারমেন্টটা করতেছি কার বরাবর? মেজারমেন্টটা নিচ্ছি, দ্যাট মিন্স আর্ক ডিসটেন্সটা কার বরাবর? অবজারভারের মেরিডিয়ান বরাবর, ঠিক কি না? ঠিক আছে। ওকে, তাহলে এখন কি সবকিছু ক্লিয়ার? ল্যাটিটিউড কোনো কনফিউশন আছে কারো? হ্যালো? না স্যার। ওকে, তাহলে কোল্যাটিটিউড হচ্ছে কি? কোল্যাটিটিউড হচ্ছে ওই প্লেস অফ অবজারভেশনের সাথে নিয়ারেস্ট পোলের যে অ্যাঙ্গেলটা, সেটা দ্যাট মিন্স আমি যদি আর্ক ডিসটেন্স হিসেবে বলি, এই যে উপরেরটা হচ্ছে কোল্যাটিটিউড, এটা হচ্ছে আমার কোল্যাটিটিউড, আর নিচেরটা হচ্ছে আমার ল্যাটিটিউড। বুঝা গেছে? একটা হচ্ছে ইকুয়েটরের সাথে ওই প্লেসের, আর একটা হচ্ছে পোলের সাথে ওই প্লেসের। পোল মিন্স নিয়ারার পোল, সেটা সাউথ পোল বা নর্থ পোল, যে কোনোটাই হইতে পারে। এবং ল্যাটিটিউড, বলো স্যার ল্যাটিটিউডটা কি অ্যাঙ্গেল নাকি স্যার আর্ক লেন্থ? আমরা আসলে সেন্টারে বুঝাচ্ছি কেন, কারণ আমরা সব সময় এই অ্যাঙ্গেলগুলো মেজার করি হচ্ছে সেন্টারের রেসপেক্টে। আমরা এই আর্ক ডিসটেন্স যেটা, সেটা আমরা পরে আসবো। এই আর্ক ডিসটেন্সগুলো আমরা নরমালি নটিক্যাল মাইলে রিপ্রেজেন্ট করি, এটা আমরা পরে এক্সপ্লেন করব। অ্যাঙ্গেলটা আসলে এখানেও নামা যায়, আবার আর্থ সারফেসের উপরও নামা যায় সেই। এখানে আমরা যখন আর্থ সারফেসের উপর নিব, এটাই হচ্ছে আমার আসলে শর্টেস্ট ডিসটেন্স এই দুইটা পয়েন্টের মধ্যে।
মনে আছে কিনা শর্টেস্ট ডিসটেন্সের ডেফিনেশন? ওই যে গ্রেট সার্কেলের উপর থাকে, জি স্যার গ্রেট সার্কেলের উপর। হ্যাঁ গ্রেট সার্কেলের উপর থাকে এবং এই দুইটা পয়েন্টের মধ্যে যেটা শর্টেস্ট ডিসটেন্স সেটাই হচ্ছে আমার বেসিক্যালি অ্যাঙ্গুলার ডিসটেন্স। আর আমরা এখানে ওই যে আমরা সার্কেলের ক্ষেত্রে যেভাবে পড়ি আর কি, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখানে ভিতরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেলটা সেন্টারের সাথে। আর এটা হচ্ছে তোমার আর্ক ডিসটেন্স, দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স, এবং এটা হচ্ছে তোমার আর্থ সারফেসের উপর। আমি কি বুঝাইতে পারছি? যেমন যেমন ধরো এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেলের সাথে উপরের সারফেসের, দ্যাট মিন্স আর্ক লেন্থের কিন্তু একটা রিলেশন আছে, আমরা যেটা যেটা সার্কেল থেকে পড়ে এসেছি। সেন্ট্রাল অ্যাঙ্গেলের সাথে আর্ক লেন্থের একটা, হ্যাঁ আর্ক লেন্থের একটা রিলেশন আছে, যেটা আমরা পরবর্তীতে আমরা নটিক্যাল মাইলের একটা ডেফিনেশন দেখব, সেখানে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে, আরো ভালো করে আমরা বুঝতে পারবো। তো আপাতত ল্যাটিটিউডটা আমরা বুঝাইতে পারছি কিনা, ল্যাটিটিউড এন্ড কোল্যাটিটিউড। আর স্যার কোনো আমি কনফিউশন আছে? স্যার বলছিলাম স্যার আমরা যে ল্যাটিটিউড স্যার মেজার করি, এটাকে আসলে স্যার আমরা অ্যাঙ্গেলে মেজার করব, অ্যাঙ্গেলটুকু, নাকি জাস্ট হচ্ছে আর্ক লেন্থে মেজার করব? যে কোনোটাই করা যায়, সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবেও মেজার করা যায়, আবার যেহেতু ডেফিনেশনে বলা আছে এটা অ্যাঙ্গুলার ডিসটেন্স, দ্যাট মিন্স আর্ক ডিসটেন্স যেটা উপরেরটা, আমরা বেসিক্যালি ডেফিনেশন অনুযায়ী এটাকে মিন করি আর কি, কিন্তু সেটাকে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, কোনো সমস্যা না। তার মানে স্যার দুই ভাবে প্রকাশ করতে হ্যাঁ পারবো। দুইভাবে প্রকাশ করা যাবে, তবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন সেটা হচ্ছে কি এই দুইটা পয়েন্টের মধ্যে যেটা শর্টেস্ট ডিসটেন্স, দ্যাট মিন্স আর্ক ডিসটেন্স যেটা, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউড। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা কোল্যাটিটিউডও বললাম। আচ্ছা আরেকটা জিনিস বলা ছিল কি, ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য সেলেস্টিয়াল ইকুয়েটর এন্ড জেনিথ। এটা ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে তোমার সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে, সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রেও আমরা যদি ল্যাটিটিউডকে ডিফাইন করতে চাই তাহলে সেটা তাও একইভাবে ওই ইকুয়েটরের সাথে জেনিথের সাথে অ্যাঙ্গেলটা হবে। কিভাবে দেখো তো একটু, এই যে এটাকে যদি আমরা এখন আর্থ না বলে যদি সেলেস্টিয়াল স্ফিয়ার বলি, তাহলে ইকুয়েটরের সাথে এই পয়েন্টটা জেনিথ পয়েন্ট না, এই পয়েন্টটা? জি স্যার। এটা আর্থের ক্ষেত্রে আমরা পয়েন্ট অফ অবজারভেশন বলেছিলাম, আর সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে জেনিথ পয়েন্ট। তাহলে জেনিথ এবং ইকুয়েটরের সাথে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউড। ঠিক আছে কিনা? জি স্যার ঠিক Okay. আছে। তাহলে আমরা ডেফিনেশনটা যদি আরেকটু দেখি, ইট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিসটেন্স অফ এনি প্লেস অন দ্য আর্থ সারফেস নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর and is measured on the meridian of the place. It is marked positive or negative, north or south, according as the place is north or south of the equator. It can also be defined as the angle between the celestial equator and zenith. And colatitude may be defined as it is the angular distance from the zenith to the pole, nearest pole, and equal to 90 minus theta. It is the complement of the latitude and equal to 90 minus theta. বুঝা গেছে? তাহলে কোল্যাটিটিউডটা হচ্ছে আমার জেনিথ এবং পোলের, আর ল্যাটিটিউড হচ্ছে ইকুয়েটর এবং জেনিথ পয়েন্টের মধ্যে। জেনিথ পয়েন্ট মিন্স আর্থের ক্ষেত্রে যে পয়েন্টটা আসলে পয়েন্ট অফ অবজারভেশন হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে কিনা, নাকি কনফিউজড হচ্ছি? জি স্যার ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। ওকে, এবার আসি আমরা লংজিটিউড, যেটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্য লংজিটিউড অফ এ প্লেস, এটাও আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। The longitude of a place is the angle between a fixed reference meridian, called the এই ফিক্সড রেফারেন্স মেরিডিয়ানকে কি নামে ডাকা হয়? এটাকে আমরা অনেক সময় প্রাইম মেরিডিয়ানও বলি, ফার্স্ট মেরিডিয়ানও বলি, অথবা সেটাকে ফিক্সড রেফারেন্স মেরিডিয়ানও বলি, প্রাইম মেরিডিয়ানও বলে থাকি, বা ফার্স্ট মেরিডিয়ানও বলে থাকি। এটা রেসপেক্টে অন্য যে কোনো প্লেসের মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। আমি আবার বলি, একটা ফিক্সড রেফারেন্স মেরিডিয়ানের সাথে পার্টিকুলার যে কোনো একটা প্লেসের মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। জেনারেলি এটা একটা হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটা আমরা ডায়াগ্রাম থেকে ক্লিয়ার করব আরো। আপাতত আমরা ডেফিনেশনটা দেখে নিই। The prime meridian universally adopted is that of Greenwich. এখন কি আমরা বুঝতে পারছি যে রেফারেন্স মেরিডিয়ান বলতে কোনটাকে বোঝাচ্ছে? গ্রিনিচকে ধরা হয়েছে।
আমরা ওই জিওগ্রাফিতে পড়াছিলাম কিনা যে গ্রিনিচ মান মন্দির এরকম কিছু একটা স্যার মনে আছে? ইয়েস তাইলে ওই গ্রিনিচ মান মন্দির হচ্ছে আমার আসলে পয়েন্ট অফ অবজারভেশন, রেফারেন্স পয়েন্ট অফ অবজারভেশন, ফিক্সড রেফারেন্স পয়েন্ট, সেটা হচ্ছে আমার গ্রিনিচ। দ্যাট মিন্স ওই মেরিডিয়ানকে আমরা গ্রিনিচ মেরিডিয়ানও বলতে পারি, বা ব্রিফলি আমরা গ্রিনিচ বললেই বুঝতে পারি ওটা হচ্ছে একটা রেফারেন্স মেরিডিয়ান। দ্যাট মিন্স মেরিডিয়ানটা আমার গ্রিনিচ মান মন্দির দিয়ে যাচ্ছে, ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে যেই মেরিডিয়ানটা, সেটাই হচ্ছে আমার রেফারেন্স মেরিডিয়ান বা ফার্স্ট মেরিডিয়ান বা প্রাইম মেরিডিয়ান। তাহলে ওই গ্রিনিচ মেরিডিয়ানের সাথে অন্য যে কোনো প্লেসের মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। দ্য লংজিটিউড অফ এনি প্লেস ভেরিস বিটুইন 0 to 180। এটা আমরা বোঝার চেষ্টা করব কেন 0 to 90 না, কেন 0 to 180, and is reckoned as 5 degree east or west of Greenwich। এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা লেখার সময় লিখব কিভাবে, যে সাপোজ ধরো 50 ডিগ্রি ইস্ট or 50 ডিগ্রি ওয়েস্ট অফ গ্রিনিচ, অর্থাৎ গ্রিনিচ মেরিডিয়ানের রেসপেক্টে না হয় প্লেসটা ইস্টার্ন জোনে থাকবে অথবা ওয়েস্টার্ন জোনে থাকবে। তো সেই কারণেই আমরা অ্যাঙ্গেলটার ভেরিয়েশনটা বা রেঞ্জটা 0 to 180 পাচ্ছি। এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। লংজিটিউড না, লংজিটিউড, এই যে এটাতে আমরা খুব সুন্দর করে লংজিটিউডটা আমরা বের করতে পারবো। এই স্পেডটা কি বোঝা যাচ্ছে কিভাবে কাটা হয়েছে? জি স্যার। ওকে, তাইলে এখানে দেখো এই এটা হচ্ছে আমার নর্থ পোল, উপরেরটা, নিচেরটা হচ্ছে, নিচেরটা যদিও এখানে দেখা যাচ্ছে না, নিচেরটা হচ্ছে ইমিডিয়েট নিচেরটা, অপোজিট পয়েন্টটা হচ্ছে আমার সাউথ পোল। তাইলে যে প্লেনটা, যে প্লেনের উপর 60 ডিগ্রি দেখানো হচ্ছে, ওই প্লেনটা কি, ওই প্লেনটার নাম কি সার্কেলটা? ইকুয়েটর। যেহেতু আমি নর্থ পোল সাউথ পোল ডিফাইন করে দিছি, সুতরাং এটার পারপেন্ডিকুলার পজিশনে যে গ্রেট সার্কেলটা আছে এটা অবভিয়াসলি ইকুয়েটর। ওকে, তাইলে এবার দেখো আমি বলেছিলাম কি অ্যাঙ্গেলটা হরাইজন্টাল অ্যাঙ্গেল হবে, নট ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাইলে এবার অ্যাঙ্গেলটা আমরা বোঝার চেষ্টা করি। কার কার মধ্যে বলেছিল? রেফারেন্স মেরিডিয়ান, রেফারেন্সের মধ্যে মেরিডিয়ান এবং যে কোনো একটা প্লেসের মেরিডিয়ান। তাহলে 0 ডিগ্রি, যেটা 0 ডিগ্রি দিয়ে যে মেরিডিয়ানটা পাস করতেছে এটাই আমার রেফারেন্স মেরিডিয়ান, এটাকে আমরা বলতেছি গ্রিনিচ মেরিডিয়ান। এই যে পাশের স্পেয়ারে কিন্তু দেখানো হচ্ছে এই যে মেরিডিয়ানটা 0 ডিগ্রি দিয়ে যাচ্ছে সেই মেরিডিয়ানকে আমরা ধরে নিচ্ছি কি গ্রিনিচ, ইংল্যান্ড, প্রাইম মেরিডিয়ান হিসেবে। বুঝা গেছে? তাইলে যে মেরিডিয়ানটা আমরা সব সময় কিন্তু মনে রাখবো কি, অবজারভার্স মেরিডিয়ান হোক বা যেই মেরিডিয়ান হোক না কেন, সেটার জন্য করেসপন্ডিং পয়েন্ট কয়টা? 5টা। এখানে কি বোঝা যাচ্ছে এই যে নর্থ পোল সাউথ পোল এই দুইটাও কিন্তু এই সার্কেলের উপর আছে, এই পয়েন্ট অফ অবজারভেশন এই সার্কেলের উপর, এবং ঠিক একই ভাবে জেনিথ পয়েন্টকে যদি আমরা প্রজেক্ট করি পয়েন্ট অফ অবজারভেশনের উপর, তাহলে জেনিথ পয়েন্ট এবং তার অপোজিট পয়েন্ট নাদির দুইটাও কিন্তু এই সার্কেলের উপর থাকবে। দ্যাট মিন্স এই যে 0 পয়েন্ট যেটা, এটা হচ্ছে, এটা যদি আমার গ্রিনিচ মেরিডিয়ান হয় বা রেফারেন্স মেরিডিয়ান হয়, তাহলে এই মেরিডিয়ানের সাথে আমরা আরেকটা যেটা প্লেস নিচ্ছি, ধরো প্লেসটা এই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে। এই ধরো সাপোজ আমি এই পয়েন্টটাই নিলাম বুঝার সুবিধার্থে, এই পয়েন্টটাই হচ্ছে আমার ওই আর্থ সারফেসের উপর প্লেস অফ অবজারভেশন। তাইলে আমার ডেফিনেশন অনুযায়ী লংজিটিউডটা বলা হচ্ছে কি, যে প্লেস অফ অবজারভেশনের যে মেরিডিয়ান, দ্যাট মিন্স সেই মেরিডিয়ানটাও কিন্তু নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং জেনিথ নাদির দিয়ে যাবে। তাইলে দেখো এই যে প্লেস অফ অবজারভেশনের যেটা মেরিডিয়ান, দ্যাট মিন্স এটা প্লেস অফ অবজারভেশনের মেরিডিয়ান হচ্ছে আমার এটা, আর রেফারেন্স মেরিডিয়ান হচ্ছে আমার এটা। তাইলে দুইটা মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স এটা, তাহলে সেটাই হচ্ছে আমার লংজিটিউড। এবং দেখো ডেফিনেশন আরেকটা বলা ছিল কি, তাইলে এই প্লেসটা না হয় এই রেফারেন্স মেরিডিয়ানের সাথে ইস্টওয়ার্ড থাকবে অথবা ওয়েস্টওয়ার্ড থাকবে, ঠিক আছে? জি স্যার। এই রেফারেন্স মেরিডিয়ানের সাথে ওই প্লেসটা না হয় ইস্টওয়ার্ড থাকবে না হয় ওয়েস্টওয়ার্ড থাকবে। তাহলে ইস্টওয়ার্ডটা কতটুকু বেরি করতে পারে? এই 0 থেকে যদি শুরু হয়
90 ডিগ্রি পর্যন্ত। 180 90 না 180 ক্লিয়ার করে বলো। 180 স্যার 180 স্যার আচ্ছা এটা কি বুঝতে পারছি? অর্ধেক করে ফেলি আমরা বরাবর, তাইলে বোঝা যাবে। তাইলে ইস্টে আমরা 0 থেকে 180 পর্যন্ত যাইতে পারবো অপোজিট পয়েন্টে যাইতে গেলে। ঠিক একইভাবে ওয়েস্ট দিকে যদি যাই আমরা এই 0 থেকে আমরা ওয়েস্ট দিকে একইভাবে অপোজিট পয়েন্টে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবো। তো সেই কারণে লংজিটিউডের এই অ্যাঙ্গেল রেঞ্জটা হচ্ছে আমার 0 টু 180 ডিগ্রি, আইদার ইস্টওয়ার্ড অর ওয়েস্টওয়ার্ড অফ দ্য গ্রিনিচ। এখন কি বোঝা গেছে? স্যার জেনিথ না দিস কি স্যার যে কোনো পয়েন্টে ধরে নিতে পারবো? প্লেস অফ অবজারভেশন যে পয়েন্টে, তার ইমিডিয়েট উপরের পয়েন্টটাকে আমরা জেনিথ বলি। এখানে আমরা বুঝার সুবিধার্থে আমরা জেনিথ পয়েন্টটা যেহেতু সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর ধরা হয়, আমরা জাস্ট ওই সেলেস্টিয়াল স্ফিয়ার থেকে জেনিথ পয়েন্টের একটা প্রজেকশন টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের উপর নিচ্ছি, এবং প্রজেকশন নিলে যেটা হয় জেনিথ পয়েন্টটা ইমিডিয়েটলি পয়েন্ট অফ অবজারভেশনের উপর থাকে, দ্যাট মিন্স একই পয়েন্ট হয়। জি স্যার। আর এখানে বলতো এই লংগিটিউড যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার যে ডিসটেন্স বা আর্ক ডিসটেন্সটা কি বরাবর মেজার করতেছি আমরা, কোন গ্রেড সার্কেল বরাবর? ইকুয়েটর ইকুয়েটর বরাবর। ইকুয়েটর বরাবর। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন ক্লিয়ার? কোনো কনফিউশন আছে ল্যাটিটিউড আর লংজিটিউডের মধ্যে? নো স্যার। তাইলে না, দেখো স্যার। এখন আমরা কোঅর্ডিনেট সিস্টেম যদি অ্যাপ্লাই করি লংজিটিউড এবং ল্যাটিটিউড দিয়ে, তাহলে এই প্লেসের যদি আমরা কি বের করতে চাই, এই ল্যাটিটিউড এবং লংজিটিউডের মাধ্যমে যদি আমরা এটাকে লোকেট করতে চাই, তাহলে আমরা প্রথমে এই যে গ্রিনিচ মেরিডিয়ান থেকে লংজিটিউড অ্যাঙ্গেল নিয়ে আমরা এই পয়েন্টে আসব, তাই তো? জি স্যার। এই পয়েন্টে আসার পরে ল্যাটিটিউড অ্যাঙ্গেল দিয়ে এই পয়েন্টে যাব, ঠিক আছে? ওকে, আচ্ছা কোলংজিটিউড কি হবে? কোলংজিটিউড না স্যার। এটা বুঝছি কিনা? না স্যার, একটু বুঝে দিলে ভালো হয় স্যার। বুঝি নাই। আচ্ছা অ্যাঙ্গেলটা যদি 0 টু 180 হয়, পুরো ইস্টওয়ার্ড হচ্ছে আমার 0 টু 180, ঠিক একইভাবে ওয়েস্টওয়ার্ড হচ্ছে 0 টু 180, তাহলে এখানে কোলংজিটিউড নেওয়ার দরকার আছে স্যার? দ্যাট মিন্স কমপ্লিমেন্ট, লংজিটিউডের কমপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে। আমি ইস্টওয়ার্ডে 0 থেকে 180 কভার করতে পারতেছি অ্যাকর্ডিং টু ডেফিনেশন, এটা কিন্তু আমার কথা না, অ্যাকর্ডিং টু ডেফিনেশন 0 থেকে আমি ইস্টওয়ার্ডে 0 থেকে 180 কভার করতে পারবো, আর ওয়েস্টওয়ার্ডে 0 থেকে 180 কভার করতে পারবো, দ্যাট মিন্স আমি 360 কভার করতে পারতেছি। তাহলে আমার কি এই কমপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে লংজিটিউডের? না স্যার। নো স্যার। আচ্ছা তাহলে আমি ল্যাটিটিউডের ক্ষেত্রে কেন নিয়েছিলাম? ওখানে কিন্তু অ্যাকর্ডিং টু ডেফিনেশন নিয়েছিলাম, ওখানে আমি 90 ডিগ্রি পর্যন্ত হ্যাঁ করতে। ওখানে আমি রেঞ্জটা ফিক্স করে দিয়েছিলাম কি 0 টু 90, সে কারণে কিন্তু আমি কি নিতে পারতাম, ওই যে কমপ্লিমেন্টটা নিতে পারতাম। হ্যাঁ এটা জাস্ট ডেফিনেশন থেকে আসলে বোঝা যাবে যে কমপ্লিমেন্ট নিতে হবে কিনা। কমপ্লিমেন্ট নেওয়ার যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেশনই থাকতো আসলে। আচ্ছা এরপর আসি অল্টিটিউড, এটাও আমরা নাম শুনেছি, এই টার্মটার সাথেও পরিচিত আমরা, অল্টিটিউড। দ্য অল্টিটিউড অফ, এটা নরমালি সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। দ্য অল্টিটিউড অফ সেলেস্টিয়াল অর হেভেনলি বডি ইজ ইটস অ্যাঙ্গুলার ডিসটেন্স অ্যাবাভ দ্য হরাইজন। তাইলে বলা হচ্ছে কি দ্য অল্টিটিউড অফ এ সেলেস্টিয়াল অর হেভেনলি বডি ইজ ইটস অ্যাঙ্গুলার ডিসটেন্স অ্যাবাভ দ্য হরাইজন। তাহলে হরাইজনের সাথে কোন একটা হেভেনলি বডির যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার অল্টিটিউড, মেজার্ড অন দ্য ভার্টিক্যাল সার্কেল পাসিং থ্রু দ্য হেভেনলি বডি। তাইলে এই যে আর্ক ডিসটেন্স যেটা মেজার করা হবে, ওই আর্ক ডিসটেন্সটা কার উপর থাকবে? ভার্টিক্যাল সার্কেলের উপর। তাইলে ভার্টিক্যাল সার্কেলের ডেফিনেশন কি মনে আছে? ভার্টিক্যাল সার্কেল কি মনে আছে কাকে বলে? পারপেন্ডিকুলার হরাইজন্টাল কোন কোন পয়েন্ট দিয়ে যাবে? জিনিত না দিয়ে যায়। এক্স্যাক্টলি। জেনিথ না দিয়ে। হ্যাঁ তাইলে
যে ভার্টিক্যাল সার্কেলটা হেভেনলি বডি দিয়ে পাস করবে, দ্যাট মিন্স ওই ভার্টিক্যাল সার্কেলের মধ্যে জেনিথ নাদির পয়েন্ট থাকবে এবং ওই হেভেনলি বডিটাও থাকবে। তাইলে আমরা ওই পার্টিকুলার ওই সার্কেলের উপরই এই ডিসটেন্সটা মেজার করব। তাইলে অল্টিটিউডের ডেফিনিশনটা কি? হরাইজনের সাথে ওই হেভেনলি বডির যে অ্যাঙ্গেল, যেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এটার একটা কমপ্লিমেন্টও কিন্তু আছে যেটাকে আমরা কোঅল্টিটিউড বলি, অথবা জেনিথ ডিসটেন্সও বলি, যেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। তাইলে এক্ষেত্রে কোঅল্টিটিউডটা হচ্ছে কার কার সাথে? ওই হেভেনলি বডি এবং জেনিথের সাথে যে অ্যাঙ্গেল, হেভেনলি বডি এবং জেনিথের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কোঅল্টিটিউড। আর হরাইজনের সাথে হেভেনলি বডির যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার অল্টিটিউড। তাইলে এখানে দেখো হরাইজন যেহেতু আসছে, দ্যাট মিন্স ওই ডায়াগ্রামে আমাকে প্রথমে ডিফাইন করে নিতে হবে জেনিথ নাদির পয়েন্ট কোথায়, তাই তো? জি স্যার। কারণ জেনিথ নাদির পয়েন্টের উপর ডিপেন্ড করবে হরাইজনটা কোন কোন বরাবর থাকবে, কোন প্লেন বরাবর থাকবে। তাহলে আমরা একটু ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি। অল্টিটিউড আলফা, আলফা আলফা এই ডায়াগ্রাম থেকে একটু বোঝার চেষ্টা করি। ডেফিনেশন অনুযায়ী আমরা প্রথমে হরাইজন নিই। হরাইজন তো বোঝা যাচ্ছে এটা, এটা হচ্ছে আমার হরাইজন। তাহলে হরাইজনের সাথে কোন একটা হেভেনলি বডি, ধরে নাও আমার এই এম পয়েন্টটা হচ্ছে হেভেনলি বডি, এবং এখানে যে স্পেয়ারটা দেখানো হচ্ছে এটা একটা সেলেস্টিয়াল স্পেয়ার। তাহলে এম এম যদি আমার হেভেনলি বডি হয়, যে কোনো একটা স্টার, তাহলে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অল্টিটিউড? MOM হরাইজনের সাথে যত ডিগ্রি MOM প্রাইম স্যার। তাহলে এম ও এম প্রাইম, এক্স্যাক্টলি। এটা কি বুঝছি? আচ্ছা, এখানেও দেখো আমরা সবসময় ওই যে বলছিলাম প্রথমে দুইটা গ্রেড সার্কেল আছে কিনা আগে দেখে নিব। এখানে গ্রেড সার্কেল কোনটা কোনটা বলো তো? হচ্ছে স্যার এস এম এন ডাব্লিউ। দ্যাট মিন্স না, ওইভাবে বলার দরকার নাই, ভার্টিক্যাল সার্কেল স্যার। হরাইজন। ওইভাবে বলার দরকার নাই। একটা গ্রেড সার্কেল হচ্ছে হরাইজন, জি স্যার। আর একটা গ্রেড সার্কেল ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেল। এক্স্যাক্টলি। তাহলে দেখো এই যে ভার্টিক্যাল সার্কেলটা কি কি দিয়ে যাচ্ছে? জেনিথ নাদির আর এই যে হচ্ছে জেনিথ নাদির দিয়ে যাচ্ছে, এবং ওই যে হেভেনলি বডি দিয়ে যাচ্ছে, তাই না? হেভেনলি বডি দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী দুইটা ভার্টিক্যাল সার্কেল আমরা বুঝে নিলাম, সরি দুইটা গ্রেড সার্কেল বুঝে নিলাম। একটা হচ্ছে হরাইজন আর একটা হচ্ছে ভার্টিক্যাল সার্কেল পাসিং থ্রু দা হেভেনলি বডি। আর আর্ক ডিসটেন্সটা মেজার করব কি বরাবর? ডেফিনেশনে কি লেখা ছিল? ভার্টিক্যাল সার্কেল বরাবর। হ্যাঁ, এই যে মেজার করতেছি, বুঝা গেছে? তাহলে আর্ক ডিসটেন্সটা কার বরাবর আছে? ওই যে ভার্টিক্যাল সার্কেল বরাবর, যে সার্কেলটা হেভেনলি বডি দিয়ে পাস করতেছে। ক্লিয়ার? জি স্যার, এটা ক্লিয়ার। এটাও কিন্তু হরাইজনের সাপেক্ষে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাইলে এবার কোঅল্টিটিউড কিভাবে পাবো? কোঅল্টিটিউড স্যার জেনিথের সাথে হেভেনলি বডি যে মানে কোনটা উৎপন্ন করে আর কি 90 মাইনাস আলফা। এই যে এই আর্ক ডিসটেন্সটা, তাই না? জি স্যার, ওই আর্ক ডিসটেন্স। দ্যাট মিন্স জেনিথের সাথে হেভেনলি বডির যে অ্যাঙ্গেল, এটাও ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এবং এটা হচ্ছে আমার অল্টিটিউডের কমপ্লিমেন্ট। বুঝা গেছে এখন? স্যার অর্থাৎ আমরা যদি সেন্টারে দেখি তাহলে এটা হচ্ছে আমার কোঅল্টিটিউড। ওকে, এটারও যেহেতু কমপ্লিমেন্ট আছে, এটারও অ্যাঙ্গেল রেঞ্জ হচ্ছে 0 to 90। আচ্ছা, কোঅল্টিটিউড গেল, এরপর হচ্ছে এজিমুথ। আচ্ছা, এজিমুথ টার্মটা আমরা কোন ক্ষেত্রে জানি? এজিমুথ টার্মটা আমরা কোথায় ট্রায়াঙ্গুলেশনে এক্সপ্লেইন করেছিলাম, মনে আছে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। কি ছিল বলো তো ডেফিনিশনটা? নর্থের সাথে যে কোন উৎপন্ন করেছে ভার্টিক্যাল সার্কেলের সাথে আর কি। দ্যাট মিন্স কোন একটা সার্ভে লাইন নর্থ ডিরেকশনের সাথে
যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটা একটা হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাকে আমরা এজিমুথ বলি। তাইলে আমি তখনই বলেছিলাম কিন্তু এজিমুথ একটা অ্যাস্ট্রোনমিক্যাল প্যারামিটার, এটার এক্সাক্ট ডেফিনেশনটা আমরা এখান থেকে শিখতে পারি। দ্য এজিমুথ অফ এ হেভেনলি বডি, এটাও আমরা সেলেস্টিয়াল স্পেয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এ। The azimuth of a heavenly body is the angle between the observer's meridian and the vertical circle passing through the body. Body means heavenly body. এখানে বডি বলতে আসলে অবজারভার বোঝাচ্ছে না, বডি মিন্স হেভেনলি বডি। তাহলে দেখো যে কার কার মধ্যে অ্যাঙ্গেলটা, অবজারভার মেরিডিয়ান এবং ভার্টিক্যাল সার্কেল পাসিং থ্রু দা বডি। তাহলে এখানে দুটো গ্রেড সার্কেল, একটা গ্রেড সার্কেল হচ্ছে অবজারভার মেরিডিয়ান আর একটা গ্রেড সার্কেল হচ্ছে ভার্টিক্যাল সার্কেল পাসিং থ্রু দা হেভেনলি বডি। তাহলে এই দুইটা গ্রেড সার্কেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে এজিমুথ। তাহলে আমরা একটু ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। তাহলে কি কি লাগবে এখানে, অবজারভার মেরিডিয়ান লাগবে আর ভার্টিক্যাল সার্কেল লাগবে। এজিমুথ 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 এই যে এখানে পাচ্ছি আমরা এজিমুথটা, এই যে দেখা যাচ্ছে এজিমুথ, এই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার। এই যে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যেটা ক্যাপিটাল এ দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করতেছি এটা হচ্ছে এজিমুথ। তাহলে এবার দেখো আমরা ডেফিনিশনে ফিরে যাই। দুইটা গ্রেড সার্কেল কি কি, একটা হচ্ছে অবজারভারস মেরিডিয়ান। লাইন কোনটা ধরা হইছে? হ্যাঁ আমি বলতেছি, আচ্ছা জি আমি বলতেছি আমাদের দুইটা গ্রেড সার্কেল প্রথমে আমরা ডিফাইন করি। তাহলে অবজারভারস মেরিডিয়ান কোনটা বলো আগে? একটা হচ্ছে অবজারভারস, আগেরটাই স্যার। আচ্ছা অবজারভারস মেরিডিয়ানটা একটু পরে বলি। ভার্টিক্যাল সার্কেল কোনটা? এই যে এখানে দেখানো আছে অলরেডি, ভার্টিক্যাল সার্কেল এটা না? জি স্যার। ভার্টিক্যাল স্যার। সার্কেল পাসিং থ্রু দা হেভেনলি বডি। দ্যাট মিন্স একটা কিন্তু গ্রেড সার্কেল আমরা পেয়ে গেছি, তাই না? জি ওকে, জি স্যার। তাহলে আরেকটা ভার্টিক্যাল সার্কেল কোনটা? অবজারভার্স মেরিডিয়ান। এটা কোনটা বলো তো এখানে? অবজারভারস মেরিডিয়ান বোঝার জন্য পাঁচটা স্যার যে পয়েন্ট খুঁজতে বড় হবে। সার্কেলটা সোজা দেখা যাচ্ছে স্যার, জেনিথ বাইরেরটা নাভি স্যার, একদম নর্থ বাইরে। সাউথ, বাইরেটা একবার স্যার। এই যে এক্স্যাক্টলি, গুড। তাহলে এবার দেখো এই অবজারভার মেরিডিয়ানের সাথে এখন এই যে অবজারভারস মেরিডিয়ান, এটা কিন্তু সব সময়, এটা মনে রাখবা, অবজারভারস মেরিডিয়ান সব সময় এই হরাইজনকে নর্থ সাউথে কানেক্ট করবে। হরাইজনের নর্থ সাউথ ডিরেকশন বরাবর থাকবে, হরাইজনের নর্থ সাউথ ডিরেকশন বরাবর থাকবে। তাইলে এবার এজিমুথকে কিভাবে ডিফাইন করতে পারি এবার বলো। আমি গ্রেড সার্কেলগুলো বলে দিলাম, এবার বলো যে এজিমুথটা কিভাবে ডিফাইন করব। স্যার পোলার এক্সিস এর সাথে যত কোণ। না না, এখানে পোল কোথায় পাচ্ছ তুমি? পোলার এক্সিস নাই তো। আরে এখানে নর্থ সাউথ মানে আসলে নর্থ পোল সাউথ পোল না, এটা জাস্ট ডিরেকশন, নট পোল। হরাইজনের উপর আমি বারবার বলেছিলাম, হরাইজন এবং ইকুয়েটরের উপর আমরা যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলি, এগুলো হচ্ছে চারটা ডিরেকশন জাস্ট, নট পোল। আর পোল বলতে এখানে সব সময় আমরা এখানে পোল যখন বুঝাবো তখন পি এবং পি প্রাইম দিয়ে পোলগুলোকে বুঝাবো। এই যে পি, পি হচ্ছে নর্থ পোল, পি প্রাইম হচ্ছে সাউথ পোল। তাইলে এজিমুথটা আমরা কিভাবে মেজার করব, কার কার মধ্যে? ওই যে স্যার হেভেনলি বডির যে ভার্টিক্যাল সার্কেল আছে ওইটা থেকে নর্থের লাইনের বরাবর। তাইলে দেখো আমি কোনটা? যদি একটু বড় করে যদি অ্যাঙ্গেলটা দেখানোর চেষ্টা করি, এই যে আমার অবজারভারস মেরিডিয়ানটা যেহেতু হরাইজনের নর্থ সাউথ পয়েন্ট দিয়ে যায়, অবজারভার মেরিডিয়ানটা যেহেতু হরাইজনের এই যে নর্থ পয়েন্ট সাউথ পয়েন্ট দিয়ে যাচ্ছে যেহেতু, তাইলে আমরা এজিমুথটা নরমালি নর্থের সাথে কত সেটা মেজার করি তো। তাইলে দেখো এই যে নর্থের সাথে এই অ্যাঙ্গেলটা এখন বোঝা গেছে? নর্থের সাথে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার এজিমুথ, ক্যাপিটাল এ। এবং এটা একটা হরাইজন্টাল অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু হরাইজন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে আর্ক ডিসটেন্স কোনটা বলতো, যে আমরা কোন গ্রেড সার্কেলের উপর এই আর্ক ডিসটেন্সটা নিব? স্যার হরাইজন। হরাইজনের উপর, এবং সেটা হচ্ছে কি এক্স্যাক্টলি এটা।
এই যে এই পয়েন্ট থেকে যদি আমরা শুরু করি এইটা, বুঝা গেছে? বুঝা নাই মনে হয়। জি স্যার বুঝছি। স্যার এখানে আমার মানে বলো। অবজারভার কোন পয়েন্টে থাকবে? অবজারভার যে কোনো পয়েন্টে থাকতে পারে, তবে আমরা ধরে নিব যে জেড পয়েন্ট যেখানে আছে ইমিডিয়েট ওই পয়েন্টটাই ধর অবজারভার আছে, যেহেতু আমরা সেলেস্টিয়াল স্পেড দিয়ে বলতেছি। এখন আমরা যেটা করব, এই পয়েন্ট অফ অবজারভেশনকে পয়েন্ট জি অফ স্যার। অবজারভেশনকে আমরা জাস্ট উপরের দিকে প্রজেকশন নিব পয়েন্ট অফ অবজারভেশনের, তাইলে সেটা সেলেস্টিয়াল স্ফিয়ার বরাবর জেড পয়েন্টে রিপ্লেস হবে। জি স্যার। তাইলে দেখো অবজারভার্স মেরিডিয়ানটা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যেটা, যে অবজারভার্স মেরিডিয়ানটা কিন্তু হরাইজনের নর্থ পয়েন্ট এবং সাউথ পয়েন্ট দিয়ে যাবে, এবং সেক্ষেত্রে এজিমুথটা আমরা পাবো কি নর্থ ডিরেকশনের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আর কি, ওই যে ভার্টিক্যাল সার্কেলটা, যে সার্কেলটা হেভেনলি বডি দিয়ে পাস করবে, যে ভার্টিক্যাল সার্কেলটা হেভেনলি বডি দিয়ে পাস করবে, ওই ভার্টিক্যাল সার্কেলটা নর্থ ডিরেকশনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাই হচ্ছে আমার এজিমুথ। এবং এটা এক্স্যাক্টলি হচ্ছে হরাইজন বরাবর আমরা মেজার করি, এবং সেটা নর্থ পয়েন্ট থেকে শুরু করে ওই ভার্টিক্যাল সার্কেল পর্যন্ত যাবে আর্ক ডিসটেন্সটা। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাইলে এই এজিমুথটার অ্যাঙ্গেল রেঞ্জ কত হবে বলো তো? 180। 180 কি? এখানে কিন্তু ডেফিনেশনে যদিও বলা নাই, কিন্তু আমরা আরেকটা ডেফিনেশনে দেখেছিলাম কি, এটা যেহেতু অবজারভার্স মেরিডিয়ান থেকে আমরা মেজার করি, অবজারভার মেরিডিয়ানস মিন সব সময় সেটা নর্থ ডিরেকশন থেকে শুরু করতে হয়, তাহলে নর্থ ডিরেকশনের সাথে ওই প্লেস অফ ওই ভার্টিক্যাল সার্কেলটা, যে ভার্টিক্যাল সার্কেলটা হেভেনলি বডি দিয়ে পাস করতেছে, ওই ভার্টিক্যাল সার্কেলটা যে অ্যাঙ্গেলে থাকবে হরাইজনের উপর, সেটাই হচ্ছে আমার এজিমুথ। তাইলে অ্যাঙ্গেল রেঞ্জটা কত হবে নর্থ ডিরেকশন থেকে? 90 ডিগ্রি হওয়ার কথা না স্যার? 0 থেকে 360 ডিগ্রি। হ্যাঁ, 0 থেকে 360 ডিগ্রি, বুঝছো কিনা বলো? স্যার জি 0 স্যার। থেকে 360 ডিগ্রি কি করবে? আচ্ছা, তাইলে আমি অ্যাঙ্গেলটা মেজার করতেছি এই যে নর্থ লাইনের রেসপেক্টে না, একটু খেয়াল করো। ইয়েস স্যার। নর্থ লাইনের, দ্যাট মিন্স ওএন লাইনের রেসপেক্টে আমরা মেজারমেন্টটা নিই নর্থ ডিরেকশনের রেসপেক্টে। তাহলে দেখো প্লেসটা যখন আমি তো এই জায়গাতে নিচ্ছি বলে আর কি, প্লেসটা যদি ঠিক অপোজিট পয়েন্টে হইতো তাহলে কি অবস্থা হইতো, অ্যাঙ্গেলটা কত হইতো বলো তো? এখন হেভেনলি বডিটা যে জায়গায় আছে ঠিক তার অপোজিটে যদি থাকতো ওই পাশে, তাহলে অ্যাঙ্গেলটা কত হইতো আনুমানিক? 270 প্লাস থিটা। এরকম হইতো না? তাহলে তুমি যে 270 প্লাস বললা, তুমি কোন লাইনের রেসপেক্টে বললা সেটা? ওএন লাইন না? ইয়েস স্যার। তাইলে দেখো এখান থেকে যদি আমি মেজারমেন্টটা শুরু করি, তাহলে 0 থেকে শুরু করে টোটালি সেটা ঘুরে আবার ওএন লাইন বরাবর আসতে 360 ক্রস করতে হবে। দ্যাট মিন্স তাহলে 0 থেকে শুরু করে ওই হেভেনলি বডিটা এখানকার যে কোনো একটা লাইনে থাকতে পারবে, যে কোনো লাইনে। এখন কি বুঝছি? ইয়েস স্যার। ওকে, স্যার নর্থ লাইনের ডান দিক বা বাঁ দিক থেকে কেন মাপলাম না স্যার? কোনটা? যে কোনো একটা ডিরেকশন থেকে কেন মাপি? এটা হচ্ছে কি যে কোনো একটা ডিরেকশন, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা ফিক্স করতে হবে তোমাকে এবং সেটা বলে দিতে হবে। যেমন ধরো তুমি তোমার যেটা প্রশ্ন সেটাও কিন্তু ঠিক আছে, তুমি বললা যে এই পয়েন্টটা যদি থাকে তাহলে তো আমি এটাও নিতে পারতাম, তাই না? আমরা এটাও নিতে পারি, আবার উল্টা দিক থেকে এটাও নিতে পারতাম না? জি স্যার, দুইটা তো নিতে পারি স্যার। হ্যাঁ, নরমালি আমরা এখানে যেটা করি, যে দিক থেকে গেলে শর্টেস্ট পাবো, আমরা যে দিক থেকে গেলে শর্টেস্ট পাবো সেটাই আমরা জেনারেলি নিই। জি স্যার। তবে শর্টেস্ট তো স্যার 180 ডিগ্রি পর্যন্ত হয়। হ্যাঁ বলি আমি, গ্রেটেস্ট আর শর্টেস্ট যেটাই হোক না কেন, নরমাল কনভেনশন হচ্ছে, সাইন কনভেনশনটা হচ্ছে কি
ওই অ্যাঙ্গেলের ওই হেভেনলি বডির অ্যাঙ্গেলের মেজারমেন্টটা নিতে হবে, দ্যাট মিন্স এজিমুথের মেজারমেন্টটা নিতে হবে সব সময় নর্থ ডিরেকশনের রেসপেক্টে। এটা মাথায় রাখলে হবে। এটা কিন্তু সাউথের সাথেও না, ওয়েস্টের সাথেও না, ইস্টের সাথেও না, নর্থের সাথে। বুঝা গেছে? অ্যাঙ্গেলটা গ্রেটেস্ট অ্যাঙ্গেল হইতে পারে অথবা স্মলেস্ট অ্যাঙ্গেল হইতে পারে, কিন্তু মেইন কনসার্ন হচ্ছে কি সেটা অবশ্যই নর্থ ডিরেকশনের রেসপেক্টে হইতে হবে। বুঝতে পারছি? স্যার এখানে স্যার জেনিথ নাদির আর পুল স্যার একই পয়েন্ট হওয়ার কথা না? কোথায় জেনিথ নাদির আর পুল কেন বলো তো? স্যার এর আগে যে পড়ছিলাম সেলেস্টিয়ালের ক্ষেত্রে হচ্ছে জেনিথ নাদির হচ্ছে ওই যে অবজারভারের ঠিক উপরের পয়েন্টে, হ্যাঁ আর হচ্ছে টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই রকম, ওই যে পৃথিবীর ক্ষেত্রে উপরের পয়েন্টটাই সোজাসুজি একই পয়েন্ট হিসাব করি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে দুইটা ভিন্ন দিকে, একটা জেনিথ সোজাসুজি ঠিকই আছে কিন্তু উল্টায় ডান সাইডে চলে আসছে। এটা আচ্ছা, আমরা আর্থের ক্ষেত্রেও কি জেনিথ পয়েন্ট আর নর্থ পোল একই পয়েন্টে ছিল কোন সময়? আর্থের ক্ষেত্রে আর্থের ক্ষেত্রে স্যার জেনিথ পয়েন্ট এবং নর্থ পোল একই পয়েন্টে ছিল? কোনোদিনও না স্যার। এর আগে তো এক্সিস অফ রোটেশন নিয়ে এই করছিলাম। এই জিনিসটাই বুঝতে পারতেছি না আমরা। এটা এই যে জেনিথ নাদির লাইন এবং নর্থ পোল সাউথ পোল লাইন কখন সেম লাইন বরাবর চলে আসবে, কখন বলো তো? স্যার যখন অবজারভার ওই অবস্থানে থাকবে, যখন অবজারভার এক্সিস অফ রোটেশন বরাবর চলে আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, অথবা এটা উল্টাও হইতে পারে যে যদি এক্সিস অফ রোটেশনটা যদি জেনিথ নাদির লাইন বরাবর চলে আসে বা অবজারভার যেখানে দাঁড়ায় আছে ওই বরাবর যদি চলে আসে, যেটাই হোক না কেন, এটা যদিও আমরা সব সময় পাই না, এটা শুধুমাত্র একটা কেসে হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু জেনিথ নাদির লাইন এবং নর্থ পোল সাউথ পোল লাইন কোনো সময় কি হবে না, হবে না, ওই একটা কেস ছাড়া। হবে কি না? হ্যালো, না স্যার হবে না স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখন তুমি ওই সেলেস্টিয়াল স্ফিয়ারের জেনিথ পয়েন্ট আর এই আর্থের যেটা জেনিথ পয়েন্ট বা পয়েন্ট অফ অবজারভেশন এখন কি বুঝতে পারতেছো তুমি? জি স্যার বুঝতে পারছি স্যার। এটা আসলে এভাবে চিন্তা করো, একটা ফুটবলের মাঝখানে একটা ক্রিকেট বল, একটা বড় ফুটবল নাও, তার সেন্টারে একটা ক্রিকেট বল সেট করো। এবার ধরো তুমি জাস্ট এখানে যেটা ডায়াগ্রামের যেটা জেড পয়েন্ট, ইমিডিয়েটলি ওই পয়েন্টের নিচে যদি তুমি ক্রিকেট বলের উপর অবস্থান করো, তাহলে কিন্তু তুমি যদি জেড পয়েন্ট এবং পয়েন্ট অফ অবজারভেশন এই দুটো পয়েন্টের যদি প্রজেকশন নাও, আইদার সেলেস্টিয়াল স্কয়ার বরাবর অথবা টেরেস্ট্রিয়াল স্কয়ার বরাবর, যেখানেই প্রজেকশন নাও না কেন, দুইটা পয়েন্ট একই পয়েন্টে কোইনসাইড করবে, ঠিক কি না? জি স্যার। ওকে, হ্যাঁ, তাইলে এবার আসি আমরা ডিক্লাইনেশন সার্কেল। Declination circle, it is a great circle passing through the heavenly body and the celestial poles. তাহলে এটা কিভাবে বুঝবো আমরা? এই গ্রেট সার্কেলের উপর কি কি থাকবে বলো তো? একটা গ্রেট সার্কেলকে কখন আমরা ডিক্লাইনেশন সার্কেল বলতে পারবো? ওই গ্রেট সার্কেলের উপর কি কি থাকলে? heavenly body আর celestial pole. That means heavenly body থাকবে এবং নর্থ পোল সাউথ পোল থাকবে, তাই কি না? জি স্যার, যেহেতু সেলেস্টিয়াল পোলস থাকবে তাহলে তো নর্থ পোল সাউথ পোল থাকতে হবে। দ্যাট মিন্স যে গ্রেট সার্কেলটা হেভেনলি বডি দিয়ে যাবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? ডিক্লাইনেশন সার্কেল। এটা একটু দেখি কোথায় আছে ডিক্লাইনেশন সার্কেল। এই যে এখানে আছে একটা, এই যে এটা দেখো তো ডেফিনিশন অনুযায়ী মিলে কিনা। হেভেনলি বডি দিয়ে যাবে, এম হচ্ছে হেভেনলি বডি দিয়ে যাবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে, এই যে পি এবং পি প্রাইম, ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে। ওকে, এরপর আসি ডিক্লাইনেশন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ডিক্লাইনেশন। The declination of a celestial body
is angular distance from the plane of equator, তাহলে এখানে একটা গ্রেট সার্কেল হচ্ছে ইকুয়েটর, measured along the star's meridian, এবং সেটা অ্যাঙ্গেলটা মেজার করা হয় কোন বরাবর, স্টারের, দ্যাট মিন্স হেভেনলি বডির মেরিডিয়ান বরাবর। জেনারেলি তাহলে স্টারের মেরিডিয়ানকে কি বলা হচ্ছে, জেনারেলি কল্ড দা ডিক্লিনেশন সার্কেল, তাহলে অ্যাঙ্গেলটা মেজার করা হয় ডিক্লিনেশন সার্কেল বরাবর। It varies from 0 to 90 degree and is marked positive or negative according as the heavenly body is north or south of the equator. আচ্ছা, এই ডিক্লিনেশনকে আমরা, এটা যদিও বা ডেফিনিশনটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এরকম আরেকটা ডেফিনিশন আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে দেখেছিলাম, সেটা কি? ল্যাটিটিউড। হ্যাঁ, বুঝি নাই স্যার, আবার বলেন। এই যে ডিক্লিনেশন যে টার্মটা, এটা আমরা তো সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে ডিফাইন করতেছি, তাই না? এই সেম ধরনের একটা অ্যাঙ্গেল আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ার বা আর্থের ক্ষেত্রে পেয়েছিলাম, সেটার নাম কি? ল্যাটিটিউড। ল্যাটিটিউড, এক্স্যাক্টলি। তাহলে ল্যাটিটিউড যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা ডিক্লিনেশনটা ইজিলি বুঝতে পারবো। তাহলে এখানে বলা হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে ইকুয়েটর এবং ওই হেভেনলি বডির মধ্যে যে অ্যাঙ্গেল, যেটা আমরা ল্যাটিটিউডের ক্ষেত্রে কি বলতাম, এই ইকুয়েটর এবং পয়েন্ট অফ অবজারভেশনের মধ্যে যে অ্যাঙ্গেল। আর ডিক্লিনেশনে সেটা কি বলতেছি, ইকুয়েটর এবং ওই হেভেনলি বডির মধ্যে যে অ্যাঙ্গেলটা। তাহলে এটা একটু দেখার চেষ্টা করি কোথায় আছে ডিক্লিনেশন। এই যে এখানে দেখা যাচ্ছে ডিক্লিনেশন, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিক্লিনেশন, দেখা যাচ্ছে? জি স্যার। তাইলে কার কার মধ্যে, এটা হচ্ছে সেলেস্টিয়াল ইকুয়েটর, তাহলে ইকুয়েটর হচ্ছে একটা গ্রেট সার্কেল, আর একটা গ্রেট সার্কেল কোনটা, আর একটা গ্রেট সার্কেল হচ্ছে আমার কোনটা, এই যে ডিক্লিনেশন সার্কেল পাসিং থ্রু দ্য হেভেনলি বডি, দ্যাট মিন্স এই সার্কেলটা মেরিডিয়ানটা কি স্যার? হ্যাঁ, ওই স্টারের মেরিডিয়ান, এক্স্যাক্টলি। এবং অ্যাঙ্গেলটা মেজার করব কি বরাবর বলেছিল, ইট ইজ মেজার্ড অন দা ডিক্লিনেশন সার্কেল অফ দ্যাট হেভেনলি বডি। তাহলে দ্যাট মিন্স এই যে ইকুয়েটরের সাথে এই আর্ক ডিসটেন্সটা হচ্ছে আমার কি, ডিক্লিনেশন, তাই না? জি স্যার। এই ইকুয়েটরের সাথে এই হেভেনলি বডির যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার, দ্যাট মিন্স ডিক্লিনেশন সার্কেলের উপর যে আর্ক ডিসটেন্সটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমার ডিক্লিনেশন। তাহলে কো ডিক্লিনেশন কি পাবো, কমপ্লিমেন্ট? জি স্যার, পাবো। এই যে পোলের সাথে, যেটা পোলের সাথে ওই হেভেনলি বডির যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার কো ডিক্লিনেশন। বুঝছি কিনা? জি স্যার। এই যে কো ডিক্লিনেশনটা, এটাকে আবার পোলার ডিসটেন্সও বলে, দ্যাট মিন্স কোন একটা হেভেনলি বডির সাথে পোলের, নিয়ারার পোলের সাথে, পোল মিন্স সব সময় নিয়ারার পোল, তাইলে ওই হেভেনলি বডি এবং পোলের সাথে যে আর্ক ডিসটেন্স, সেটাকে আমরা কো ডিক্লিনেশনও বলি বা পোলার ডিসটেন্সও বলি, অনেক সময় এটাকে আমরা পি দিয়েও রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এরপর আওয়ার সার্কেল বলে আমি শেষ করব। হ্যাঁ, আমরা ফার্স্ট ক্লাসে 10টা ডেফিনেশন দেখেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা আরো 10টা ক্লিয়ার করলাম। Our circle বলে আমরা শেষ করব, it is a great circle passing through the north and south celestial poles. That means the declination circle of a heavenly body is thus its our circle. তাহলে আমরা ডিক্লিনেশন সার্কেল কি পড়েছিলাম? ডিক্লিনেশন তো স্যার নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে, নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে এবং হেভেনলি বডি দিয়ে যাবে, তাই না? হেভেনলি বডি স্যার। হ্যাঁ, আর আওয়ার সার্কেলটা হচ্ছে শুধুমাত্র যে সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে, মানে ওই সার্কেলের উপর যে হেভেনলি বডি থাকতে হবে নট নেসেসারি। বুঝা গেছে কিনা? জি স্যার, ক্লিয়ার। কিন্তু ডিক্লিনেশন সার্কেলের ক্ষেত্রে অবশ্যই ওই সার্কেলের উপর হেভেনলি বডি থাকতে হবে, কিন্তু আওয়ার সার্কেলের উপর থাকার দরকার নাই। তো সেই কারণে বলা হচ্ছে কি, the declination circle of a heavenly body is thus its our circle, বলা যায় কিনা? জি স্যার। ওকে, জি স্যার, বলা যাবে স্যার।
তাইলে আপাতত আজকে এ পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে তোমরা জাহিদ, জি স্যার। তুমি তাইলে একটু ডিসকাস করবা। আমি যদি ক্লাস তো মোটামুটি নিতে পারলাম আজকে, আমি যদি কালকে এই এ সেকশনের সাথে যদি 10টা থেকে ক্লাসটা নিতে পারি, তাইলে আমরা প্রয়োজনে বিকালের দিকে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি কিনা, 1 ঘন্টার একটা পিরিয়ডের। স্যার এ এন্ড বি সেকশন দুইটা একসাথেই হ্যাঁ, স্যার? দুইটা একসাথে, দুইটা থাকে। আগামীকাল স্যার তাহলে সকালে ক্লাস এবং বিকালে স্যার দুইটা ক্লাস একদিনেই? মানে তোমাদের জন্য দুইটা হবে আর কি। হ্যাঁ সরি, তোমাদের জন্য একটা, ওদের জন্য দুইটা হবে আর কি। আচ্ছা স্যার, তাহলে কথা বলে আপনাকে জানাবো স্যার। আমাকে একটু আজকে বিকালে জানাইও, তাইলে আমি লিংকটা পাঠাই দিব, কম্বাইন্ড ক্লাসের লিংকটা পাঠাই দিব আমি। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আজকের ক্লাসে ভিডিও লেকচারটা দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ ওকে ওকে, ডেফিনেটলি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।